নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, নিশ্চয়ই আপনারা সোশ্যাল মিডিয়া এবং খবরের বিভিন্ন চ্যানেলে দেখে নিয়েছেন যে সারা পৃথিবীতে দ্রুত গতিতে ছড়াচ্ছে হান্টা ভাইরাস এবং সবার মনে একটাই চিন্তা, সমস্ত জায়গায় একটাই আলোচনা হচ্ছে যে আবার কি করোনার মতো লকডাউন হতে চলেছে। আমি ভাবছিলাম যে এই চ্যানেলে আমরা এই গোটা ব্যাপারটাকে নিয়ে আলোচনা করব কিনা, কারণ আমাদের এই চ্যানেলটা ইন্টারন্যাশনাল রিলেশন তথা জিও পলিটিক্সের চ্যানেল। বাট ভেবে দেখলাম যখন কোভিড হয়েছিল তখন কিন্তু টোটাল জিও পলিটিক্যাল সিচুয়েশন বদলে গেছিল একটা এই অতিমারির কারণে। কারণ লজিস্টিক গোটা যে সাপ্লাই চেন নেটওয়ার্ক থাকে সেটাই পুরো নষ্ট হয়ে যায় যখন বিভিন্ন দেশ কোয়ারেন্টিনে চলে যায়, লকডাউনে চলে যায়। এবং তাই একটা দেশ অন্য দেশের ওপর যে নির্ভরশীলতা সেগুলোকে নতুন করে রিসেপ্ট করতে হয়, না হলে ইমার্জেন্সি সার্ভিস পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে। কাজেই আমি মনে করলাম যে হান্টা ভাইরাস নিয়ে টোটাল একদম কেন হচ্ছে, কি হচ্ছে, কিভাবে এর উৎপত্তি হলো, আমাদের এই মুহূর্তে কি করা উচিত, লকডাউনের দিকে দেশ যেতে পারে কিনা, পুরো ব্যাপারটা আলোচনা করে আপনাদের সচেতন এবং সতর্ক করে দেওয়া আমার দায়িত্ব। তো চলুন শুরু করা যাক আলোচনা। দেখুন, আগে আমরা বুঝে নিই সহজ বাংলা ভাষায় যে ব্যাপারটার উৎপত্তি কোথা থেকে হলো। ব্যাপারটার উৎপত্তি হয়েছে এমভি হন্ডিয়াস নামে একটা ক্রুজ শিপ থেকে। ক্রুজ শিপ জিনিসটা কি? আজকালকার দিনে মানুষজন যাদের একটু লাইফস্টাইল স্ট্যান্ডার্ড হয়েছে, যাদের পরিবারের অর্থনীতি একটু ঠিক জায়গায় পৌঁছেছে, মোটামুটি খুব একটা স্ট্রাগল করে যাদের চলতে হয় না, তারা যাদের কাছে খরচ করার সামর্থ্য আছে, আজকাল অনেকেই ভ্রমণের জন্য ক্রুজ শিপকে বেছে নেয়। এটা যথেষ্ট খরচ সাপেক্ষ একটা ব্যাপার, কিন্তু অনেক মানুষ আস্তে আস্তে যাচ্ছে। এই ক্রুজ শিপের যে ভ্রমণ একটা আলাদাই অভিজ্ঞতা হয়। সমুদ্রের মধ্যে, জাহাজের মধ্যে দীর্ঘদিন থাকতে হয়, 7 দিন 10 দিন, ছোট ছোট ট্রিপও হয় 3 দিন 4 দিনের। এবার সমুদ্রের মধ্যে দিয়ে যায় তো সমুদ্রের অভিজ্ঞতা, বিভিন্ন দ্বীপে দাঁড়ায় তো সেই দ্বীপগুলোতে নেমে যেখানে সাধারণত মানুষ যায় না সেখানকার অ্যাডভেঞ্চার, বিভিন্ন পাখি দেখার সাইটে নিয়ে যায়, বার্ড ওয়াচিং, সেই দিককার অ্যাডভেঞ্চার। তো ওই ক্রুজ শিপের মধ্যেই খাওয়া দাওয়া, নাচ গানের বন্দোবস্ত সব মিলিয়ে একটা ভ্রমণ প্যাকেজ, লাক্সারি প্যাকেজ। তো ক্রুজ শিপ কি জিনিস মোটামুটি আমরা বুঝতে পারলাম। এবার এই যে ক্রুজ শিপ থেকে গন্ডগোলটা হয়েছে এটা ভারতবর্ষ রিলেটেড নয়, আমাদের এখানেও ক্রুজ শিপ আছে। এই ক্রুজ শিপটা 1 এপ্রিল আর্জেন্টিনা থেকে ছেড়েছিল, মানে আজ থেকে প্রায় 40 দিন আগে 1 এপ্রিল। কোথা থেকে ছেড়েছিল? আর্জেন্টিনা। আর্জেন্টিনা কোথায়? ল্যাটিন আমেরিকায়। ম্যাপ মনে পড়ছে নিশ্চয়ই আপনাদের। এবার এই শিপটার 1 মাস ধরে যাওয়ার কথা ছিল স্পেনের একটা আইল্যান্ডে, ঠিক আছে, স্পেন, ইউরোপে। এবার স্পেনের মূল ভূখণ্ডে কিন্তু এর যাওয়ার কথা ছিল না, স্পেনেরও একটা দ্বীপে এর যাওয়ার কথা ছিল। এবার মাঝখানে যে 1 মাস সময়, এই জাহাজটা কিন্তু ওই 1 মাসে টোটাল যে সমুদ্রে ঘুরবে এমন নয়, এক একটা দ্বীপে যাবে, সেই দ্বীপে মানুষজন নামবে, ঘুরে বেড়াবে, আনন্দ করবে, আবার জাহাজে উঠবে, আবার সেখান থেকে একটা দ্বীপে যাবে, এইভাবে তার পয়েন্টগুলো সেট করা ছিল। এবার 1 এপ্রিল এদের জার্নি স্টার্ট হওয়ার পর 6 এপ্রিল পেশেন্ট জিরো ধরা পড়ে। পেশেন্ট জিরো কি জিনিস? পেশেন্ট জিরো টার্মটা একটু বুঝে নিন, ভবিষ্যতেও কাজে লাগবে। পেশেন্ট জিরো যে কোনো নতুন রোগের ক্ষেত্রে সেই মানুষটাকে বলা হয় যার মধ্যে উপসর্গ প্রথম পাওয়া গেছে। কোভিডে পেশেন্ট জিরোকে আমরা কেউ আজ অব্দি জানি না, কারণ কার মধ্যে প্রথম উপসর্গ পাওয়া গেছিল কোভিডে সেটা কিন্তু তাকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। বাট এই হান্টা ভাইরাসে যে পেশেন্ট জিরো, তার 6 এপ্রিল থেকে মোটামুটি সিমটম আসতে শুরু করে। এবার 4th বা 5th বা 6 এপ্রিলই হয়তো তার মধ্যে হান্টা ভাইরাসটা ঢুকেছিল। কবে ঢুকেছিল বলা যাচ্ছে না, ঠিক আছে। এবার কথা হচ্ছে হান্টা ভাইরাস ঢুকলো কি করে? হান্টা ভাইরাস মূলত মনে করা হচ্ছে যে বিভিন্ন যে রডেন্ট আছে নর্থ আমেরিকায় মূলত তার মধ্যে থাকে। রডেন্ট মানে আপনি ধরুন ছুঁচো হতে পারে, ইঁদুর হতে পারে, কাঠবিড়ালি হতে পারে, এই ধরনের প্রাণী তাদের মধ্যে ন্যাচারালি থাকে, তো তারা ওটা নিয়ে বেঁচে থাকে, তাদের কোনো অসুবিধা হয় না। আমাদের বডির মধ্যে অনেক ভাইরাস আছে, আমরা সেগুলো, আমাদের বডি অভিযোজিত, আমরা সেগুলোকে নিয়েই বেঁচে আছি, রাইট? বা ছোটখাটো নতুন কিছু ভাইরাস অ্যাটাক করলে আমাদের বডি সেটা সহ্যও করে নেয়। এবার এই ছুঁচো, ইঁদুর, কাঠবিড়ালি এরা হান্টা ভাইরাস বডির মধ্যে নিয়েই ঘোরে, তাতে করে এদের অসুবিধা হয় না, এদের বডির মধ্যেই সেই সিস্টেম গ্রো করে গেছে।
এইবার যখন এরা কোনো দ্বীপে নেমেছিল সেই সময় 4 তারিখ 5 তারিখ 6 তারিখ কোনো একটা সময় এই ইঁদুরছুঁচো কাঠবিড়ালি কারোর একটা সংস্পর্শে এসে হান্টা ভাইরাস ঢুকে গেছে পেশেন্ট জিরোর মধ্যে। পেশেন্ট জিরোর 6 এপ্রিল থেকে সিমটম আসে। সিমটম কি? সিমটম হচ্ছে আপাতত যেগুলো জানা যাচ্ছে, প্রথমে কোভিডে কি হয়েছিল, আমার নিজের করোনা হয়েছিল, সেকেন্ড ওয়েভে আমি 15 দিন হসপিটালাইজ ছিলাম, প্রথম 3 দিন আইসিইউতে ছিলাম, বাঁচার ছিল না, বেঁচে গেছি, তারপর বেঁচে গিয়ে আবার ফিরে এসে ছাত্রছাত্রীদের অত্যাচার করে চলেছি। তো কোভিডের মতোই সিমটম, আলাদা কিছু না, জ্বর, মাথা যন্ত্রণা, কাশি, গা হাত পা ব্যথা, পেট ব্যথা এবং বমি বমি ভাব এবং ক্লান্তি দুর্বলতা, এই হলো সিমটম। যার ফলে এটাকে নর্মাল সিজনাল জ্বরের থেকে খুব একটা আলাদা করে মানুষ প্রথম দিকে ভাববেও না যে আমার হান্টা ভাইরাস হয়েছে, হান্টা ভাইরাসে অ্যাটাক হয়েছে। এবার এরাও ভাবতে পারেনি, জ্বরের ট্রিটমেন্টই চলেছে। এইবার 11 এপ্রিল এই ক্রুজের মধ্যেই প্রথম ডেথ হয়, ফার্স্ট ডেথ 11 এপ্রিল। 1 এপ্রিল চলতে শুরু করলো, 6 এপ্রিল সিমটম, 11 এপ্রিল প্রথম মৃত্যু। এবং মৃত্যুর পরেও এখনো পর্যন্ত কিন্তু 11 এপ্রিলের কথা আমি বলছি, কেউ বুঝতে পারেনি যে হান্টা ভাইরাস ঢুকে গেছে। এবং এই ক্রুজে যারা রয়েছে হাই প্রবাবিলিটি তাদের মধ্যেও হান্টা ভাইরাস ছড়াচ্ছে। কি করে ছড়ায় সেটা আমি বলবো, কোত্থেকে ছড়ায় সেটা তো বললাম। তো তখনও অবধি ওরা বুঝতে পারছে না যে হান্টা ভাইরাস, তার একটা কারণ, ক্রুজ শিপের মধ্যে বেসিক মেডিকেল অ্যারেঞ্জমেন্ট থাকে, কিন্তু এখানে তো আপনার ল্যাব থেকে শুরু করে হসপিটাল এসব কিছু নেই যে একদম ব্লাড টেস্ট হবে, সমস্ত রকম টেস্ট হবে, কোন ভাইরাস খুঁজে বের করা হবে, সেই ফেসিলিটিই নেই। তো এখনো অবধি কেউ জানতেই পারলো না যে হান্টা ভাইরাস ঢুকে একজনের প্রাণ কেড়ে নিল। এরপর 24 এপ্রিল সেন্ট হেলেনা, এইখানে এখনো স্পেনে পৌঁছায়নি, 30 জন এই ক্রুজ শিপ থেকে নেমে সবাই যে স্পেনেই যাবে এমন নয়, এক একজন এক একটা জায়গায় যাবে। একটা ট্রেন যদি যায়, আমরা কি সবাই প্রথমে উঠে একদম লাস্টে নামি? যার যেখানে ঘুরতে যাওয়ার জায়গা আমরা সেখানে নেমে যাই, তাই না? কোনো ট্রেন হয়তো আসাম যাচ্ছে, আমি এনজেপি নেমে যাব, আমি হয়তো ওখান থেকে দার্জিলিং যাব। তো 30 জন সেন্ট হেলেনায় নেমে কেউ কেউ ইউরোপ চলে যায়, কেউ কেউ নর্থ আমেরিকা চলে যায়, কেউ কেউ এশিয়া চলে আসে, কেউ কেউ অস্ট্রেলিয়া চলে যায়, এবং আলটিমেট সর্বনাশটা হয়ে যায়। কারণ এই 30 জনের মধ্যে কে কে যে হান্টা ভাইরাস এফেক্টেড তারা নিজেরাও জানে না, আমরা কেউ জানি না। আর এরা চলে যায় কোন কোন রাস্তা দিয়ে গেছে, কোন কোন গাড়িতে উঠেছে, কার কার পাশে বসেছে, বাড়িতে গিয়ে কে কোথায় কি করছে, নোবডি নোজ। এই ঘটনা এখনো অবধি কেউ জানে না 24 এপ্রিল যে হান্টা ভাইরাস ঢুকে এই অবস্থা করে দিয়েছে। এবার 1 মে WHO থেকে, হু থেকে প্রথম জানানো হয় মের প্রথম দিকে যে ইয়েস হান্টা ভাইরাস এফেক্ট করতে শুরু করেছে, এবং মাল্টিপল কেস খবরে আসছে একের পর এক, এবং 3টে কনফার্মড ডেথ হান্টা ভাইরাসে হয়ে গেছে। কনফার্মড ডেথ আর ডেথের মধ্যে পার্থক্য আছে। হয়তো হান্টা ভাইরাসে মারা গেছে 10 জন, কিন্তু 7 জনের হয়তো মৃত্যুর পর অন্ত্যেষ্টিক্রিয়াও হয়ে গেছে, টেস্টও হয়নি যে হান্টা ভাইরাসে মরেছে না কি হয়েছে, তো কনফার্ম কি করে হবে, তাই না? 3টে কেস কনফার্মড যে হান্টা ভাইরাসেই প্রাণ গেছে 3 জনের, এবং মাল্টিপল কেস সারা পৃথিবী থেকে খবর আসতে শুরু করে দিয়েছে। এই হলো 1 এপ্রিল থেকে 1 মে টোটাল হিস্ট্রি, কিভাবে হান্টা ভাইরাসটা ছড়ালো। আশা করি আপনি আর কনফিউজড হবেন না, কোনো জায়গায় খবরের চ্যানেল বা নিউজ চ্যানেলে সব ঘেটে যাবে না যে কোত্থেকে কি বলছে, মেলাতে পারছি না। টোটাল হিস্ট্রি আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল, আপনি এবার আরো মানুষকে বলতে পারবেন। নেক্সট কথা হচ্ছে এই যে এই ক্রুজটা হচ্ছে আরো বিপজ্জনক জায়গা। এবার কেউ তো জানে না যে এই বিপদটা হবে, কারণ 4টে জিনিস না এই ক্রুজ থেকে ঘটে গেছে। এক, ক্রুজ মানে কি, সেখানে বদ্ধ এয়ার কন্ডিশন থাকে তো না, ডেকে যখন মানুষ যায় তখন খোলা হাওয়া, তার আগে তো এয়ার কন্ডিশন। এবার এয়ার কন্ডিশন মানে কি গন্ডগোল ভাবুন, বাতাসের মধ্যে হান্টা ভাইরাস রয়েছে, সেইটাই ওই বদ্ধ ঘরের মধ্যে ঘুরছে, আর সেইটাই সবাই নিঃশ্বাস নিচ্ছে। ক্রুজ মানে ক্লোজ কন্ট্যাক্ট, ওখানে তো আর সবার আলাদা আলাদা ঘর হবে না, হাজার হোক জাহাজ তো, তাই না? তো একই কেবিনে হয়তো 2 জন বেড শেয়ার করে রয়েছে, রুম শেয়ার করছে, হয়তো একই কমন ইউরিনালে মানুষজন যাচ্ছে, তারা একসঙ্গে খাওয়া দাওয়া করছে, নাচ গান, যে সমস্ত ব্যবস্থা থাকে ক্রুজের মধ্যে। ক্লোজ কন্ট্যাক্ট আরো গন্ডগোলের জিনিস। এবং যেটা আগেই আমরা বললাম, এখানে তো হাই লেভেল মেডিকেল
ইকুইপমেন্ট কিছু থাকবে না, বেসিক সামাল দেওয়ার মতো মেডিকেল জিনিসপত্র থাকবে। আরো দেরি ডিটেকশনে, না হলে আগেই ডিটেক্ট হয়ে গেলে হয়তো বাঁচিয়ে নেওয়া যেত গোটা পৃথিবীকে। যদি যে পেশেন্ট 0 তার মধ্যে ছড়ালো, ডিটেক্ট হলো, তাকে কোয়ারেন্টাইন করে দেওয়া হলো, হয়তো তাকেও বাঁচিয়ে নেওয়া গেল। এগুলো তো জানাই যায়নি। এবং যেই সেন্ট হেলেনায় 24 তারিখ নামলো, তারপর যে সারা পৃথিবীতে মোবিলিটি হয়ে গেল, এটা হয়ে গেল আরো সর্বনাশ। এবার কে কোথা দিয়ে কোন রাস্তায় কাকে স্পর্শ করে কোথায় গেছে কিছু বোঝাই যাচ্ছে না আর। তো এই দুর্ঘটনা আমাদের পৃথিবীতে ঘটে গেছে, রাইট? এইবার যে রডেন্টের কথা বলছিলাম না, ইঁদুর, ছুঁচো, কাঠবিড়ালি কেবল নর্থ আমেরিকার ইঁদুর ছুঁচোর মধ্যে আছে এমন নয়, নর্থ আমেরিকার বাইরেও থাকতে পারে, আপনার বাড়িতেও থাকতে পারে, নর্থ আমেরিকায় বেশি করে থাকে। এবার কিভাবে ছড়ায়? ছড়ায় মূলত ধরুন এদের যে ইউরিন, ঠিক আছে, একটা ইঁদুর সে কোথাও প্রস্রাব করেছে, রাইট? সেটুকু হয়তো চোখেও দেখা যাবে না, বা কোথাও একটু গন্ধ পেলেন তখন আপনি হয়তো পরিষ্কার করতে ছুটলেন। আপনার হয়তো ঘরের পাশে একটা গুদাম ঘর আছে, সেই ঘরের মধ্যে, সেইখান থেকে ছড়াবে। ওদের স্যালাইভা, ওদের যে থুথু, ছুঁচো, ইঁদুর ইত্যাদিদের, ধরুন আপনার ওখানে কোনো খাবারের ওপর চেটে দিয়ে গেছে, সেই খাবার থেকে ছড়াবে। ওদের যে ড্রপিং, ওদেরও তো সর্দি কাশি হয়, সেই যে ড্রপিংগুলো সেখান থেকে ছড়াবে। এবং ডাস্ট, ইঁদুর ছুঁচো, ওদের গায়ে একটা ধুলোবালি থাকে, লোম থাকে, সেই যে ডাস্ট, সেই ডাস্ট থেকে ছড়ায় মূলত। তাহলে কিভাবে ছড়ায়, কোথা থেকে ছড়ায় বোঝা গেল। এইবার সব থেকে আরো বিপজ্জনক জায়গাটা হচ্ছে যে জেনারেলি, সাধারণত দেখুন কোভিড সম্পর্কেও প্রথম দিকে কিন্তু ক্লিয়ার ধারণা ছিল না, 5-6 মাস বিজ্ঞানীরা যেমন যেমন বলছিল সেরকম ভাবে ইনফরমেশন আপডেট হচ্ছিল, কারণ জিনিসটাই নতুন, কেউ তো আগে থেকে জেনে বসে নেই, তাই না? প্রাথমিকভাবে যেটুকু মনে করা হচ্ছে যে এই হান্টা ভাইরাস হিউম্যান কন্ট্যাক্টে সাধারণত ছড়ায় না। যদি কেউ অনেকক্ষণ ধরে রুম শেয়ার করে, যদি কেউ ক্লোজ কন্ট্যাক্টে আসে দীর্ঘ সময় ধরে, যদি দীর্ঘ কন্ট্যাক্টে থাকে, কেয়ার গিভিং সিচুয়েশন, ইন্টিমেসি কোনো সিচুয়েশন, সেই সময় হিউম্যান টু হিউম্যান ছড়াতে পারে। না হলে জেনারেলি কোভিড যেরকম হিউম্যান টু হিউম্যান ছড়িয়ে যেত, এটার সেই ভয়টা নেই। এর স্প্রেডিং ক্ষমতাটা কোভিডের থেকে কম, বাঁচোয়া। এর হিউম্যান টু হিউম্যান কন্ট্যাক্টসের মাধ্যমে ছড়ানোর ক্ষমতাটা কম, বাঁচোয়া। বাট অ্যান্ডস বা আন্ডেজ বলে এর একটা কি বলবো, এরই একটা সাব ভার্সান আছে। কোভিডে মনে আছে ওমিক্রন, করোনার বিভিন্ন ভ্যারিয়েন্ট আসছিল, তো হান্টা ভাইরাসের একটা ভ্যারিয়েন্ট হচ্ছে এই অ্যান্ডেজ। এইটা ডেঞ্জারাস, এ হিউম্যান টু হিউম্যান ছড়ায়। এইবার যদি ভুল করেও এই অ্যান্ডিস বা এই যে জিনিসটা ভ্যারিয়ান্ট, এ যদি অ্যাক্টিভেট হয়ে যায়, ভগবান জানে অ্যাক্টিভেট হয়ে গেছে কিনা এখনো, তাহলে খুব খতরনাক হয়ে যাবে। তখন এ কিন্তু কোভিডের মতো স্প্রেড করলেও করতে পারে হিউম্যান টু হিউম্যান। না হলে জেনারেলি ইঁদুর ছুঁচো আমাদের আশেপাশে সবার ঘুরে বেড়াচ্ছে না, তো আমরা মোটামুটি সেফ। কোভিডে যে সেফটা ছিলাম না, মানুষ থেকেও মানুষে ছড়িয়ে যাচ্ছিল, কিন্তু এইটা হিউম্যান টু হিউম্যান ছড়াতে শুরু করে দিলে সেই সেফটিটা আর থাকবে না। এবং সব থেকে ডেঞ্জারাস জিনিস, ভালো জিনিস, এ হিউম্যান টু হিউম্যান অ্যান্ডিস ছাড়া বাকিগুলো ছড়ায় না। ভালো জিনিস, এর ওভারঅল স্প্রেডিং ক্ষমতা কম, কিন্তু খারাপ জিনিস, এর মর্টালিটি রেট 35%। হয়ে গেলে একবার 100 জনের হলে 35 জন মারা যাবে আজকের দিনের অবস্থায়, যেটা কিন্তু কোভিডে মর্টালিটি রেট কম ছিল ওভারঅল। এটা আবার গন্ডগোলের জিনিস, হয়ে গেলে নিস্তার নেই। এবার এহেন অবস্থায়, ঠিক আছে, তো প্রথম দিকে কি হচ্ছে বুঝতেই পারলাম, ফিভার ইত্যাদি যখন বেড়ে যাচ্ছে তখন কি হচ্ছে, ফুসফুসে জল জমে যাচ্ছে, অক্সিজেন লেভেল ডাউন হয়ে যাচ্ছে, ফুসফুস কাজ করা বন্ধ করে দিচ্ছে, শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে, মাল্টিপল অর্গান ফেল করে যাচ্ছে, মানুষের মৃত্যু হচ্ছে। এবং ডাক্তাররা কিছু করতে পারছে না অ্যাজ সাচ, কারণ আইসিইউতে রাখা, অক্সিজেন দেওয়া, কিছু স্টেরয়েড দেওয়া। আমার 15 দিনে এত স্টেরয়েড চলেছিল, তারপর যে কত প্রবলেম এখন আমি বয়ে নিয়ে চলি, মানে চিন্তা ভাবনার বাইরে। কারণ ডাক্তারদের হাতে তো কোনো ওষুধ নেই যতক্ষণ না করোনার ভ্যাকসিনটা আবিষ্কার হলো।
আমি হসপিটালাইজড হওয়ার জাস্ট কদিন আগে ভ্যাকসিনটা চালু হয়েছিল, তখনও আমার টার্ন আসেনি নেওয়ার। নিয়ে নিলে হয়তো বেঁচে যেতাম, মানে বেঁচে তো গেছি, হসপিটালাইজড হতে হতো না। বাট ডক্টর কি করবে, এখানেও তাই, আইসিইউতে রাখবে, অক্সিজেন দেবে, কিছু স্টেরয়েড ইনজেকশন চালাবে, ইমিউনিটি বাড়ানোর চেষ্টা করবে। এছাড়া তো ডাক্তারের কিছু করার নেই, বডিকে নিজেকেই লড়তে হবে, কারণ কোনো ওষুধ নেই। এবার এই সময় আমাদের একটা ডিউটি আছে, যে ডিউটি বিভিন্ন সময়ে দেশের প্রয়োজনে বিভিন্ন ডিউটি আমরা পালন করেছি, এবং স্কিল বাংলার টিম মানে আপনারা সবাই এটা প্রমাণ করে দিয়েছেন যে বড় বড় পরিবর্তন কিছু করে দেওয়া সম্ভব পজিটিভ দিক থেকে, যদি আমরা সবাই মিলে চেষ্টা করি। তো কাউকে কেউ জ্ঞান দেওয়ার দরকার নেই, প্রত্যেকে নিজে করব, নিজের বাড়ির লোককে বলবো, 2-4 জন করে বন্ধু বান্ধবকে বলবো, ভিডিও শেয়ার করব, কাজেও করে দেখাবো, তাহলেই দেশ অনেক কিছু করে নিতে পারে। এটা স্কিল বাংলা করে দেখিয়েছে বহু ক্ষেত্রে, তাই তো। তো এবার আমাদের কয়েকটা ছোটখাটো ডিউটি আছে, চলুন এটাও আমরা লড়ে নেব। কিচ্ছু হতে দেব না ভারতবর্ষে, লকডাউনও হতে দেব না, কোনো অ্যান্ডিস ভাইরাস বা কোনো এর যে মেন ভ্যারিয়ান্ট কোনো কিছুকে ঢুকতে দেব না। কি করতে হবে, সরকার সরকারের মতো করবে, ডাক্তার ডাক্তারের মতো করবে, যারা ভ্যাকসিন তৈরি করে তারা তাদের মতো চেষ্টা করছে, ওখানে আমাদের কিছু করার নেই। আগামীকাল রবিবার, আগামীকাল বাড়িতে সবাই মিলে, যেখানে যে ইম্পর্টেন্ট কাজ আছে ওটাকে বাদ দিন, আপনার ঘর এবং বাড়ি ডিপ ক্লিন করতে হবে বাড়ির সবাই মিলে, ঠিক আছে। কেউ অতটা শারীরিক ক্ষমতা নেই, বয়স্ক বা শারীরিক সমস্যা আছে, আপনি একটু অন্য কারোর হেল্প নিয়ে নিন, ঠিক আছে। যদি বাড়িতে কোনো পরিচারিকা থাকেন বা বাইরের কোনো আরবান কোম্পানি ইত্যাদি থাকে, বাকি সবাই যারা সুস্থ সমর্থ, বাড়ির সবাই মিলে কালকে পুরো বাড়ি ডিপ ক্লিন, একদম ফিনাইল টিনাইল দিয়ে প্রত্যেকটা কোণ ডিপ ক্লিন, ঠিক আছে, নর্মাল ক্লিনিং নয়, ডিপ ক্লিনিং। সেকেন্ড, কারণ আমাদের বাড়ির থেকে আমাদের মেন উদ্দেশ্য কি, এই টিকটিকি, আরশোলা, এই ইঁদুর, ছুঁচো এগুলো যেন কোনোভাবে ঢুকতে না পারে, যদি পরিষ্কার থাকে এরা ঢুকবে না। 2, গার্বেজ আউট করুন। আমাদের বাড়িতে না এরকম অনেক জায়গা আছে, একটা বাংকার আছে যেখানে 10 বছরের পুরনো জিনিস আছে, লাস্ট 10 বছর আপনি খোলেননি, আপনি মনে করে ওগুলো রেখে দিয়েছেন, কোনো একদিন কাজে লাগবে, যেদিন কাজে লাগে সেগুলোকে সেই দিন ওগুলোকে আপনি নামান না। কালকে ওইগুলোকে উঠে পুরো পরিষ্কার করে, যা নষ্ট হয়ে গেছে কাজে লাগবে না, মায়া ত্যাগ করে ফেলে দিন। জিনিসের থেকে আপনার প্রাণটা বেশি জরুরি। যেগুলো বিক্রি বাট্টা করা যাবে, বিক্রি করলে দাম পাবেন, সেগুলো বিক্রি করে দিন। যেগুলো আপনার খুব শখের জিনিস, বিক্রি করবেন না, ফেলবেনও না, পুরো পরিষ্কার করে আবার প্যাক করে তারপর ঢোকাবেন অবশ্যই। 3, এটা তো বাড়িতে যে যার জিনিস নিজের মতো করবে। এবার যে কমন এরিয়া আছে, যারা শহরে থাকেন, অ্যাপার্টমেন্টে থাকেন, কমিটিতে একটা মিটিং ডেকে নিন আজকে রাত্রিবেলা 10 মিনিট, আমার ভিডিও শেয়ার করে দিন কমিটির সবার কাছে, যে ফ্ল্যাটের অ্যাপার্টমেন্টের কমন স্পেস কালকে আমরা পরিষ্কার করাবো। গ্রামের দিকে এসব ঝামেলা নেই, আমরা ছোটবেলায় নিজেরাই সব করে নিতাম, বাড়ির আশেপাশে রাস্তা টাস্তা পরিষ্কার, সরকার কবে করবে আমরা ওয়েট করতাম না, নিজেরাই করতাম, নিজেদেরই দায়িত্ব মনে করতাম বাড়ির আশপাশ পরিষ্কার রাখা। তো ক্লাবগুলোকে অ্যাক্টিভ হতে হবে। যারা ইয়াং ছেলে মেয়ে আছো বা যারা সিনিয়রও আছেন, একটু ক্লাবের সঙ্গে যুক্ত, পাড়ায় ক্লাব থেকে একটু উদ্যোগ নিয়ে নিন। আগামীকাল ইয়াং ছেলে মেয়েদের পাড়ার সবাইকে ডেকে নিন, ঠিক আছে। তাদেরকে দুপুরে একটু কাজের পর সবাই মিলে পিকনিক মতো করে মাংস ভাত বা যার যা ইচ্ছা খাইয়ে দেবেন। ক্লাব থেকে একটু চাঁদা তুলে নিন। প্রত্যেকের বাড়ির পাশের যে কমন প্যাসেজ, আপনি বাড়ি পরিষ্কার করে রাখলেন, বাড়ির পিছনে বাড়ির সামনে ইঁদুর ঘুরে বেড়াচ্ছে, আপনি সেফ থাকতে পারবেন না, বাঁচতে পারবেন না, পুরো পরিষ্কার করে ফেলুন, ঠিক আছে। ক্লাবের দায়িত্ব দিলাম এটা আমি। নেক্সট, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, আপনাদের মধ্যে কেউ নিশ্চয়ই থাকবেন যে হয়তো কোনো পঞ্চায়েত মেম্বার, মিউনিসিপ্যালিটির কাউন্সিলর, যদি নাও থাকেন আপনারা নিশ্চয়ই এরকম কেউ না কেউ থাকবেন যার কাকা হচ্ছে পঞ্চায়েত মেম্বার। তাদের ধরুন, যেখান থেকে যা পারেন, যে এই সব ভোট টোট মিটে গেছে, নতুন সরকার গঠন হয়ে গেছে, পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি আগের মতোই আছে, বাট রাজ্যে একটা নতুন ফ্লো এসছে, নতুন হাওয়া। তো পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিগুলোর তরফ থেকে যার যেটুকু সোর্স আছে একটু বলুন, যাতে করে পাড়ায় 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 গলিতে তারাও একবার সাফাই অভিযান করে দেয়, ড্রেন ট্রেনগুলো পরিষ্কার করে ফেলে এবং ব্লিচিং ট্লিচিং যা আছে তারাও যাতে ছড়িয়ে দেয় ঠিক করে।
আর এটা তো কালকের কাজ হবে, মেন কাজটা কালকে 6-7 ঘন্টা বাড়ির সবাই মিলে এফোর্ট দিতে হবে। এরপর পরশু থেকে, কালকে পরিষ্কার করে পরশু থেকে ফেলে দিলাম হবে না, দুদিনে নোংরা জমে যাবে। পরশু থেকে আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে প্রত্যেকে 10 মিনিট করে এক্সট্রা দিতে হবে বাড়ি পরিষ্কারের জন্য, রাইট? প্রত্যেকে রাস্তায় যাতায়াতের পথে পাড়ার মোড়ে দেখছেন প্রচুর নোংরা জমে আছে, যদি মিউনিসিপ্যালিটি এলাকা হয় যে নিজেদের তরফ থেকে কিছু করার নেই, মিউনিসিপ্যালিটিতে অন্তত একটা চিঠি করে দিন, যাওয়ার সময় একবার বলে যান। আমি বললেই কি হবে, 10 জন মিলে বললে হয়ে যেতেও পারে। রাজ্যে সব পালাবদল চলছে, সবাই চাপে আছে, সব পার্টির লোকেরা, না না তাড়াতাড়ি করতে হবে, না হলে মানুষ রেগে যাবে। ঠিক আছে, ঝগড়া করতে হবে না, জাস্ট অ্যাপ্লিকেশন দিন, বলুন, আর প্রত্যেকে 10 মিনিট। এমন না হয় যে মা 1 ঘন্টা ধরে বাড়িতে এক্সট্রা এফোর্ট দিচ্ছে, বাড়ির বাকি 3-4 জন তারা কিছু করছে না, সবাই 10 মিনিট করে দিলে ঠিক হয়ে যাবে। এটা যদি আমরা করে ফেলতে পারি, প্যানিক করার কিচ্ছু নেই, সবাই বেঁচে থাকবো, ঠিক থাকবো, কোনো অসুবিধা হবে না। মেন সমস্যা সলভ করুন নিজের বাড়ির ভিতর, ঠিক আছে? আচ্ছা, লাস্ট একটা কথা বলবো ছাত্রছাত্রীদের বা আপনারা যারা বড়রা আছেন, বাড়িতে যদি কোনো ছেলে মেয়ে থাকে যার সরকারি চাকরি দরকার, তার জন্য একদম নতুন ফ্লোতে সব চাকরির পরীক্ষা ইত্যাদি পরপর আশা করি শুরু হতে যাচ্ছে, সেরকমই সিগন্যাল পেয়ে গেলাম। মিসলেনিয়াস পরীক্ষা বলে একটা পরীক্ষা হয় রাজ্য সরকারের, তার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো আশা করি এরকম পরপর সব ফর্ম ফিল আপগুলো চলতে থাকবে, শিক্ষক হিসেবে সেটাই আশা করব। এখনো অবধি শুরু হয়ে গেছে মিসলেনিয়াসটা। এবার যারা যারা ফর্ম ফিল আপ করবেন একটু বুঝে নিন ভালো করে। 21 বছর বয়স ন্যূনতম হতে হবে, 21-এর নিচে কেউ ফর্ম ফিল আপ করতে পারবেন না। আর হাইয়েস্ট বয়স কত হবে, সরকারি চাকরি তো বয়সের সীমা থাকে একটা, জেনারেল হলে 39 অবধি অ্যাপ্লাই করা যাবে, ওবিসি হলে 42 পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে, এসসি বা এসটি হলে আপনার হাইয়েস্ট বয়স 44 অবধি অ্যাপ্লাই করা যাবে। ন্যূনতমটা সবার জন্য 21 বছর, বুঝে গেছেন? শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে, গ্র্যাজুয়েট হতে হবে, আপনাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। ওকে স্যার, কত পার্সেন্ট নাম্বার, কোনো ব্যাপার নেই, পাস করলেই হলো। স্যার অনার্স না পাস কোর্স, কোনো ব্যাপার নেই, পাস করলেই হলো। স্যার রেগুলার না ডিস্টেন্স, কোনো ব্যাপার নেই, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট থাকলেই হলো। স্যার সায়েন্স আর্টস না কমার্স, কোনো ব্যাপার নেই, কিছু একটা নিয়ে গ্র্যাজুয়েট হলেই হলো, ঠিক আছে? তাহলে জাস্ট গ্র্যাজুয়েট আর এই বয়স, আর কোনো ব্যাপার নেই, তাহলেই তারা অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, পরীক্ষার যে প্রশ্ন হবে সেই প্রশ্ন কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলে হবে না, প্রশ্ন হবে মাধ্যমিক স্ট্যান্ডার্ডে। ওই মাধ্যমিকের যে আমাদের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সেই লেভেলের প্রশ্ন হবে। তো সবারই পড়া আরও একবার ঝালাই করলে নেক্সট 3-4 মাসের মধ্যে সবাই রেডি হয়ে যাবে, অসুবিধা হবে না। আচ্ছা, আমাদের যেটা দায়িত্ব স্কিল বাংলা আড্ডা 24/7-এর তরফ থেকে আমরা পুরো অনলাইনে পুরোটা পড়াবো। আমরা প্রতিটা সাবজেক্ট যেখান থেকে যা যা আসবে A to Z পুরোটা পড়িয়ে আমরা রেডি করে দেবো, যদি আপনার ইচ্ছে থাকে বা আপনার বাড়ির ছেলেমেয়ের ইচ্ছে থাকে। সরকারি চাকরি 7th পে কমিশন তো আসছে শুনছি, ডিএ বাড়ছে শুনছি, রাজ্য সরকারের সেরকমই প্রতিশ্রুতি ছিল বিজেপি সরকারের। তো রাজ্য সরকারি একটা চাকরি ভালো হতে চলেছে জীবনটা, যদি এটায় পাশ করে যেতে পারেন। আশা করি স্বচ্ছ পরীক্ষা হবে এবারে। আমাদের 2টো কোর্স আছে এই পরীক্ষাটায়, প্রথমে একটা প্রিলিমিনারি পরীক্ষা হবে, তারপরে একটা মেন্স পরীক্ষা হবে, তারপরে একটা ইন্টারভিউ হবে। যারা মনে করবেন যে পুরোটাতে আমি ভর্তি হয়ে যাব একবারে, তারা 2500 টাকা লাগবে, মাসে মাসে না, জীবনে একবারই, ঠিক আছে? জীবনে একবারই 2500 টাকা দিলেই হয়ে যাবে, এতেই প্রিপারেশন করিয়ে দেবো। আমরা এত কমে করাতে পারি কারণ আমাদের হাজার হাজার স্টুডেন্ট ভর্তি হয়, আমাদের চলে যায়। বাকি ইনস্টিটিউটরা হয়তো এতটা কমে করাতে পারবে না, তাদের দোষ না, তাদেরকে কেউ নেগেটিভ বলবেন না। কারণ মনে হচ্ছে এখন আমার কাছে 2500 টাকাও নেই, 1300 টাকা দাও, ওই যুবসাথী নাকি টাকা পেয়েছো, যুবশ্রী নাকি, বাচ্চাদের বলছি ওই টাকায় ভর্তি হয়ে যাও। আর যদি টাকা না পেয়ে থাকো তো মাকে ধরো, লক্ষ্মীর ভান্ডার, ও এবার তো অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা, ওর থেকে 1300 টাকা নাও, নিয়ে ভর্তি হয়ে যাও। যাদের এতটা টাকা নেই তারা জাস্ট 1300 টাকা দেবে, তাদের আপাতত প্রিলিমিনারির ব্যাচে আমরা ভর্তি নিয়ে নেবো। প্রিলিমিনারি পাস করে নাও, তারপর মেন্স আর ইন্টারভিউয়ের ব্যাচে বাকি 1200 টাকা নিয়ে তোমাদের পরে ভর্তি হলেই চলবে, এখন দরকার নেই, এখন প্রিলিমিনারির ব্যাচে পড়ো। আর যার 2500 টাকা আছে সে পুরোটা একবারে ভর্তি হয়ে যাও, ঠিক আছে? সোমবার থেকে ক্লাস শুরু করে দেবো আমরা, দেরি করছি না, কারণ ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। কি করে ফর্ম ফিল আপ করবে সব সোমবার তোমাদের বলে দেওয়া হবে ক্লাসে। এই সোমবার, আজকে হচ্ছে শনিবার, পরশু থেকে ক্লাস শুরু। আচ্ছা, এটা হচ্ছে সুমিত স্যারের নাম্বার, আমি কিন্তু এখানে আমার পার্সোনাল টিমের নাম্বার দিলাম না, ঠিক আছে? এখানে ভর্তি করাবেন সুমিত স্যার। সুমিত স্যার নিজে ইতিহাসের শিক্ষক, আমার সহকর্মী, কলিগ, আমার সিনিয়র সহকর্মী। তো সুমিত স্যারের ডিরেক্ট নাম্বার আমি দিয়ে দিলাম আপনাদেরকে,
যেটা হয়তো দেওয়া উচিত হলো না। যাই হোক, স্যারের কাছে আমি বলে রাখবো যে স্কিল বাংলা থেকে অনেকে ফোন করবেন, তো স্যারকে আমি বলে রাখবো, সেটা আমার দায়িত্ব। স্যারকে আপনারা ফোন করে নেবেন আজকে, যখনই ভিডিও আপলোড হয়ে যাবে, যখনই ভিডিও দেখছেন তখন, বা আগামীকাল স্যারকে আমি বলে রাখবো, স্যার ঠিক ফোন ধরে নেবেন। এবার যেহেতু ওনারও ক্লাস থাকে, না ধরতে পারলে উনি ব্যাক করে নেবেন, কোনো চিন্তা নেই, ঠিক আছে? স্যারের থেকে শুনে নিয়ে প্রত্যেকে ভর্তি হয়ে নাও, যাদের বয়স আছে, যারা সিনিয়র ছেলে মেয়ে ভাই বোন অন্য কেউ পরিবারে গ্র্যাজুয়েট এবং এই বয়সের মধ্যে পড়ছে, তাকে ভর্তি করিয়ে দিন। বাকি দায়িত্ব আমাদের আড্ডা 24/7 ইনস্টিটিউটের, ঠিক আছে? ভালো থাকবেন প্রত্যেকে। আর কালকে যেটা বললাম, বাড়ি পরিষ্কার নিজেদের দায়িত্ব নিজেদের করতে হবে আমাদের, আমিও তাই করব।